আইএসএফের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, আইএসএফের গতিবিধিকে আটকাতে পারছে না, সেই জন্য মিথ্যা কেস দিয়ে নেতৃত্বদেরকে আটকে রাখার চেষ্টা হচ্ছে যাতে অন্যরা ভয় পেয়ে যায়। তারপরেও বলবো আইএসএফ ক্যাডার বেস দল, আইএসএফ লিডার বেস দল নয়। আইএসএফ এর আমি মনে করি সব থেকে বড় নেতৃত্ব হচ্ছে চটে যারা বসে থাকে, তার প্রমাণ আজকে দিয়েছে। আমি এদেরকে বলছিলাম এখনো চটের ব্যবস্থা করা হয়নি কেন, আপনারা কিন্তু ঘাসি বসে গিয়েছিলেন, এটা প্রমাণ দেখিয়ে দিয়েছেন যে আইএসএফ নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকীর দল নয়, আইএসএফ আপনার নিজের দল, সেটা প্রমাণ আপনারা দেখিয়েছেন। আর সেই ভালোবাসা, সেই বিশ্বাস, আস্থার কাছে আমি বারবার পরাজিত হই। আপনারা জানেন বাইরন বিশ্বাস, আমি তার বদনাম করছি না, সাগর দিক থেকে উপনির্বাচনে তিনি নির্বাচিত হয়েছিলেন, জয়ী হয়েছিলেন, তার কয়েক মাসের মধ্যেই তাকে দেখলাম আমরা কি সে দল চেঞ্জ করে দিল। কেন করেছেন, কি করেছেন ওই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু আমি যখন নির্বাচিত হয়ে বিধানসভার মধ্যে যাই তখন কঠিন পরিস্থিতি ছিল, তৃণমূল বিজেপির বাইরে সংযুক্ত মোর্চার আর কেউ ছিল না, আমি একাই ছিলাম। ওই সময় আমাদের কর্মী সমর্থকদের উপরে অন্যায়, অত্যাচার, বাড়ি ভাঙচুর, মিথ্যা কেস কত নামানো হয়েছিল, বুলডোজারও সেখানে লাগানো হয়েছিল। কিন্তু আপনারা আমাদেরকে যে ভালোবাসেন, যে আস্থা ভরসা করেন, কোনো মতেই কিন্তু আপনাদের ভরসা আস্থাতে আমরা কোনো রকম ক্ষতি হতে দিইনি। আজও আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিধানসভার মধ্যে গিয়ে শুধুমাত্র ভাঙড়ে নয়, সারা রাজ্যের মানুষ যেভাবে নিপীড়িত, বঞ্চিত হচ্ছে তাদের কথা বলার শক্তি আপনারা আমাকে যোগাচ্ছেন। যে রেজিগনেশনটা আপনারা ভোটের মাধ্যমে আমি পেয়েছি, ছুটে চলে যাচ্ছি সেই চোপড়াতে, সেখানে আদিবাসী সমাজের চা শ্রমিক যারা আছেন তাদের উপর অত্যাচার হয়েছিল, তাদের পাশে দাঁড়াচ্ছিলাম, তাদের অন্যের ব্যবস্থা করেছি। ছুটে গিয়েছিলাম আপনার বিভিন্ন জায়গাতে, যেমন পুরুলিয়া থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় সেই বক্তব্য যেখানে অন্যায় অনাচার সংগঠিত হয়েছে শাসকের দ্বারাই, সেখানে পৌঁছাতে পারছি এবং তাদের পাশে দাঁড়াচ্ছি এবং তাদের কথা, দুর্দশার কথা বিধানসভার মধ্যে তুলতে পারছি। কারণটা কি? আপনারা আমাকে সেই ডেজিগনেশনটা দিয়েছেন ভোটের মাধ্যমে, এমএলএ, তাই আপনাদের ধন্যবাদ জানাই। সারা রাজ্য যেখানে বিজেপি তৃণমূলের বাইনারির মধ্যে পড়ে গিয়েছিল, অর্থাৎ বিজেপিকে আটকানোর জন্য একমাত্রই তৃণমূল পারবে, আর তৃণমূলকে শায়েস্তা করার জন্য একমাত্রই নাকি বিজেপি পারবে, এই একটা বাইনারি তৈরি করেছিল। রাজ্যে নাকি দুটো দল ছিল, তৃণমূল আর বিজেপি। সারা রাজ্যের মানুষকে কেউ এনআরসির ভয় দেখিয়ে আর কেউ এনআরসির পক্ষে কথা বলে ভোটটাকে লুট করা হয়েছে এক প্রকার। তার বাইরে গিয়ে কিন্তু ভাঙড়বাসী, সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর প্রার্থী আমাকে আপনারা ভোটে জিতিয়েছিলেন। আজকে সারা রাজ্যের মানুষকে দেখুন তারা কি বলছে, তারা আফসোস করছে যে ভাঙড়ের মানুষ ভুল করেনি, ভাঙড়ের মানুষ সঠিক নেতা নির্বাচিত করেছিল। ভাঙড়ের মানুষের মতো বিধায়ক যদি আজকে 10টা বিধানসভার মধ্যে পাঠাতে পারতাম, আইএসএফ তথা সংযুক্ত মোর্চার আরো 10টা যদি বিধায়ক বিধানসভার মধ্যে পাঠাতে পারতাম, হয়তো আমাদেরকে এই দুর্দশা, দুর্দিন আমাদেরকে দেখতে হতো না। অনেকে বলছে ভাঙড়ের মানুষ ভুল করেছে, কিন্তু ভাঙড়ের মানুষের কাছ থেকে আমি সার্টিফিকেট নেব না। আমি ভাঙড়ের মানুষকে বলবো, রাজ্যের প্রত্যন্ত এলাকায় চলে যান, দার্জিলিং থেকে শুরু করে পাহাড় থেকে জঙ্গলমহল, জঙ্গলমহল থেকে সাগর, যেখানে গিয়ে আপনার পরিচয় দেবেন আপনি ভাঙড়ের বাসী, সাথে সাথে আপনাকে বলবে যে আপনাদের মতো বিধায়ক যদি আমরা নির্বাচিত করতে পারতাম, অন্তত রাজ্যের জন্য, আমাদের জন্য ভালো হতো। আমি নিজেকে মহান বলছি না, আমি মহান আপনাদের বলছি। আপনারাই আমাকে বিধায়ক বানিয়েছেন, তো বিধায়ক বানিয়েছেন বলি আজকে আপনাদের হয়ে আমি কিছুটা কাজ করতে পারছি। গত বছরে আপনাদেরকে কল দিয়েছিলাম যে ভাঙড় বিধানসভাকে, ভাঙড়ের মানুষের কপালে বোম, গুলি, পিস্তলের নিয়ে এরা কারবারি করে, এরা মারাহামারি করে, এরা হানাহানি করে, এটা লিখে দেওয়ার চেষ্টা করে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা। তার থেকে বেরিয়ে আসতে হবে। ভাঙড় মানে রক্তদাতাদের গঞ্জ, ভাঙড় মানে রক্ত ক্যাম্পের যাই, রক্ত মানুষের প্রাণ হানি নয়, রক্তপাত নয়, মানুষের প্রাণ বাঁচবে এই উচ্চারণ যাতে হয়, ভাঙড়ের সাথে সাথে রক্তদাতাদের কথা যাতে উঠে আসে, সেটা ভেবে আমি সম্পূর্ণ বোমগুলি, পিস্তলের ইতিহাসকে মুছে দিয়ে ভাঙড় মানেই রক্তদাতা, ভাঙড় মানেই সর্বোচ্চ রক্তদাতা পশ্চিম বাংলার বুকে, এইটা করব বলে আমি একটা সংকল্প নিয়েছিলাম। আপনাদেরকে আহ্বান করেছিলাম, আপনাদের উপস্থিতি, আপনাদের রক্তদানের মাধ্যমে সারা পশ্চিম বাংলার রেকর্ড হয়ে আছে 2720 জন একটা জায়গা থেকে, একটা ভেন্যু থেকে রক্ত দিয়েছে, যেটা পশ্চিম বাংলা
বাংলায় আজও পর্যন্ত রেকর্ডটা অক্ষত আছে। আজও পর্যন্ত চর্চিত হয় যে ভাঙড় মানে বোমগুলি পিস্তল নয়। ভাঙড়ের মানুষ কারো প্রাণ চাই না, ভাঙড়ের মানুষ রক্তপাত হানাহানি চাই না, ভাঙড়ের মানুষ অন্যের প্রাণ বাঁচাতে তাদের রক্ত দিতে প্রস্তুত আছে, তাদের রক্ত দিয়ে অন্য জীবন বাঁচাবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভাঙড়, সারা রাজ্যে চর্চিত হয়। আর কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা তাদের স্বার্থ চরিতার্থের জন্য, তাদের ইনকামের জন্য ভাঙড়কে কুলুষিত করে রাখার চেষ্টা করছে। আবার পঞ্চায়েত ভোটে কি অন্যায় করেছে আপনারা জানেন, আমরা সব দেখেছি। সময় জবাব দেবে যে অন্যায় অবিচার হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখে হই হই করেছে। আমাদের মনে রাখবেন, সিঙ্গেল বেঞ্চে আমাদের পক্ষে রায় এসেছিল, ওরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে, প্রসেসে আছে। আমরা আশা করব সিঙ্গেল বেঞ্চের রায়টাকে বহাল থাকবে। তারপরে চ্যালেঞ্জ করে ওরা যদি সুপ্রিম কোর্টে যায়, ভাঙড়বাসীকে বলছি আপনাদের প্রতিনিধিত্ব আমি করছি, আপনাদের দায়িত্ব আমি তুলে নিয়েছি। আপনাদের বারবার বলেছি বোমগুলি পিস্তল ছেড়ে দিন, পেনের লড়াই করব, সেই ডাকে সাড়া দিয়েছেন। তাই আপনাদেরও বলবো চিন্তা করতে হবে না। ওরা ডিভিশন বেঞ্চে আশা করছি হারবে, হেরে যাওয়ার পরে যদি সুপ্রিম কোর্টে যায়, আপনাদের কাউকে সুপ্রিম কোর্টে যেতে হবে না। আপনাদের বিধায়ক আপনাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে এই 82 জনের যে অন্যায় ভাবে বাতিল করেছে ওর বিরুদ্ধে লড়াই করে আপনাদের ন্যায়কে প্রতিষ্ঠা করবে। ভুলে যাবেন না আমাদের যে ভাইগুলোকে হত্যা করেছে, শহীদ করেছে, এবং সাধারণ মানুষও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়েও লড়াইয়ে আছে আমি কোর্টে। আমি এক পাও পিছিয়ে যাওয়ার ছেলে নয়, বা আমি ভুলে যাওয়ার ছেলে নয়। কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার থাকে, কোর্ট কাছারি আইন আদালত আমার কথাই তো আর চলে না। ওখানে মহামান্য বিচারপতিরা আছেন, তারা তাদের অবজারভেশনে আছে, তারা দেখছেন। আশা করছি সবগুলোই আমাদের পক্ষে রায় আসবে। যারা অন্যায় সংগঠিত করলো, বাইরে থেকে গুন্ডা মস্তান গমগুলি পিস্তল নিয়ে এসে শান্ত ভাঙড়বাসীকে উত্তপ্ত করলো, শান্ত ভাঙড়বাসীকে অশান্তির আগুনের দিকে ঠেলে দিল, ভাঙড়বাসীকে শান্তির ঘুম ঘুমোতে দিচ্ছিল না যারা, এটা মনে রাখবেন। নওশাদ সিদ্দিকী আপনাদের বিধায়ক, আপনাদের জনপ্রতিনিধি, যারা আমাদের ভাঙড়বাসীকে অশান্তির আগুনে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধেও কিন্তু তাদেরকেও কিন্তু আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না। মাথায় রাখবেন, আমি ছাড়বো না। আমি আইনের বিরুদ্ধে, আইনের পক্ষে নিয়ে তাদের বিরুদ্ধে আইনত ভাবে আমি তাদের বিরোধিতা করব, তাদের বিরুদ্ধে লড়াই করব। বন্ধুগণ, যারা রক্তদান শিবিরে এসেছে, মেডিকেল সায়েন্স বলছে 2025 সালে ভারতবর্ষে প্রতি 5টা শিশু জন্মগ্রহণ করলে তার মধ্যে হয়তো একটা শিশু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে। কি ভয়ঙ্কর কথা বলছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এই তথ্যটা দিচ্ছে। আপনাদের এলাকায় যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাদের খোঁজ নিয়ে দেখুন, তাদের পরিবারের সাথে কথা বলে দেখুন যে এক ফোঁটা রক্তের জন্য, এক ব্যাগ রক্তের জন্য তারা কত হাহাকার করে। আর বর্তমান সময়ে রক্তের হাহাকার দেখা দিচ্ছে, রক্তের সংকট দেখা দিচ্ছে। ব্লাড ব্যাংকগুলোতে রক্ত শূন্য হয়ে আছে। শাসকের কোনো পর্যাপ্ত কোনো প্রকল্প নাই, কোনো পলিসি নাই যে রক্তের হাহাকার দেখা দিচ্ছে সেটা থেকে কিভাবে কাটিয়ে উঠবো। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন রক্তদান মহা উৎসব করতে চলেছি, আমাদের মতো যারা রক্তদান উৎসব করছে বা রক্তদান শিবির করছে তাদেরকে কিভাবে ভুলান্বিত করা যায়, তাদের প্রোগ্রামকে কিভাবে ডিস্টার্ব করা যায়, বিভিন্ন কৌশল তারা অবলম্বন করছে। আমি তো বলছি শাসকের কাছে আমি ওপেন চ্যালেঞ্জ করছি। আইএসএফ এর পক্ষ থেকে ভাঙড় বিধানসভায় টানা 10 দিন রক্তদান শিবির হয়েছে, এর বিরোধিতা না করে আপনারা একে চ্যালেঞ্জ করে আপনারা দায়িত্ব নিয়ে ভাঙড় বিধানসভায় টানা 20 দিন রক্তদান শিবির করুন। ভাঙড়ের রক্তে দার্জিলিং এর মানুষের প্রাণ বাঁচুক, ভাঙড়ের রক্তে জঙ্গলমহলের মানুষের প্রাণ বাঁচুক, ভাঙড়ের রক্তে সুন্দরবন এলাকার মানুষের প্রাণ বাঁচুক, এর ব্যবস্থা করুন। এটা তো কম্পিটিশন হওয়া দরকার ভাই, এটার কম্পিটিশন হচ্ছে না। হচ্ছে কোনটা? কিভাবে আটকাবো, কিভাবে মারধর করে, কোন জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে কিভাবে রক্তদান শিবিরগুলোকে ভুলণ্ডিত করা যায় তার অপচেষ্টা চালাচ্ছে। আমি ধন্যবাদ জানাবো আজকে রক্তদাতাদেরকে, এবং বিগত 3টে ক্যাম্পে যে সমস্ত রক্তদাতারা রক্ত দিয়েছিলেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। তাদের প্রচেষ্টায় ভাঙড়ের নাম আবার নতুন করে রাজ্য স্তরে, জাতীয় স্তরে উজ্জ্বল হবে, আবার ভাঙড়ের নাম চর্চিত হবে, ভাঙড়ের রক্তদান মহোৎসব নিয়ে কথা হবে, পাড়াতে
যে গ্রামে গঞ্জে ভাঙড়কে নিয়ে আলোচনায় আসবে, ভাঙড় মানে আরাবুলের নয়, ভাঙড় মানে ভাঙড়ের মানুষের, ভাঙড় মানে ওই অধ্যাপিকাকে ঝক ছুড়ে মারার নাম ভাঙড় নয়, ভাঙড় মানে হবে রক্তের প্রাণ বাঁচানোর জন্য রক্ত দেওয়ার নাম ভাঙড়, সেটা আবার নতুন করে চর্চিত হবে। আমি ধন্যবাদ জানাই যারা রক্ত দিচ্ছেন বা এখন রক্ত দেওয়ার জন্য মনস্থির করেছেন, বা অনেকে ভাবছেন রক্ত দেব কি দেব না। শুনুন, আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। মেডিকেল সায়েন্স বলছে কোন ব্যক্তি যদি কোন পুরুষ প্রতি 90 দিন এবং কোন মহিলা প্রতি 120 দিন ছাড়া ছাড়া যদি রক্ত দেয়, তার ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যায়, স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যায়, অনেক বড় বড় রোগ থেকে সে মুক্তি পায়। আমরা অনেকে বলি রক্তদান প্রাণদান, রক্তদান মহৎদান, অবশ্যই ঠিক কথা। রক্তদানের মাধ্যমে যেমন অন্যের জীবন বাঁচতে পারে, রক্তদানের মাধ্যমে যেমন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত যার রক্তের প্রয়োজন হয় তার প্রয়োজন মিটতে পারে, রক্তদানের মাধ্যমে যেমন সম্প্রীতির বার্তা যায়, রক্তদানের মাধ্যমে যেমন ঐক্যের বার্তা ছড়ায়, রক্তদানের মাধ্যমে যেমন সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়, ঠিক একইভাবে রক্তদানের মাধ্যমেও আপনার স্বাস্থ্য ভালো থাকে। মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন পুরুষের জন্য, মহিলাদের জন্য প্রতি 120 দিন ছাড়া ছাড়া যদি রক্ত নিয়মিত দেয়, তার ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যায় এবং স্ট্রোক সহ আরো বড় বড় মারাত্মক রোগগুলোর সম্ভাবনা অনেক কমে যায়। আপনারা দেখুন এখন পাড়াতে পাড়াতে, এলাকাতে, গ্রামে গঞ্জে দেখুন ক্যান্সার রোগের প্রচুর হারে বেড়ে চলেছে, সাথে সাথে স্ট্রোক হয়েও মারা যাওয়ার সংখ্যা বা স্ট্রোকে রোগে আক্রান্ত হয়েছে অনেক সংখ্যা বেড়ে যাচ্ছে। পৃথিবীর 5টা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা ভয়ঙ্কর রোগ হচ্ছে স্ট্রোক। স্ট্রোক হয়ে অনেকে মারা যাচ্ছেন, অনেকে জীবিত আছেন, কিন্তু যারা জীবিত আছেন তার মধ্যে প্রায় 70% শারীরিকভাবে আর সক্ষম থাকছে না, তারা শারীরিকভাবে অক্ষম হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদেরকে বলবো প্রতি 90 দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবেন। রক্তদানের যে শিবিরটা হচ্ছে সেটা দেখতে যাবেন না, কারণ আমরা দেখেছি অনেক সময় আইএসএফ এর পক্ষ থেকে রক্তদান হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রক্তদান শিবির হয়, বিভিন্ন এনজিও এর পক্ষ থেকে রক্তদান হয়, রক্তদান শিবির হয় বিভিন্ন ক্লাব থেকে শুরু করে কবরস্থান কমিটি, শ্মশান কমিটি, মন্দির কমিটি, মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, দুর্গা উৎসব কমিটি, ঈদে মিলাদুন নবী কমিটি সহ এই ধরনের বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে। আপনাদের বলবো 90 দিন পরে আপনাদের সামনে যে রক্তদান শিবির আসবে, কোন রাজনৈতিক দল করছে দেখার দরকার নয়, কোন ধর্মীয় সংগঠন করছে দেখার দরকার নয়, কোন এনজিও করছে দেখার দরকার নয়। আপনারা আপনাদের মূল্যবান রক্ত ওই ক্যাম্পে গিয়ে দিয়ে সৌজন্যের বার্তা ছড়াবেন, সৌহার্দ্যের পরিবেশ করবেন, ঐক্যের পরিবেশ তৈরি করবেন, সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকে, যাতে ভালো থাকে সেইটাও করবেন। আপনাদের কাছে অনুরোধ করি, সাথে সাথে এটাও বলছি 90 দিন পরে যদি তৃণমূলী বন্ধুরা এই এলাকায় কোনো রক্তদান শিবির করে, আইএসএফ এর নেতৃত্ব সহকর্মীদের উদ্দেশ্যে বলবো আপনারা নির্দ্বিধায় গিয়ে ওই তৃণমূলের রক্তদান শিবিরেও গিয়ে আপনারা রক্ত দিয়ে আসবেন। আমাদের কোনো অভাব অভিযোগ নাই, কারণ রক্তের কোনো জাত হয় না, রক্তের কোনো ধর্ম হয় না, রক্তের কোনো বর্ণ হয় না। কিন্তু দুঃখের বিষয় আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি, আজকের ডেটে যেন আমরা রক্তের রাজনৈতিক রং দেখতে পেয়ে যাচ্ছি। যারা রক্তদান শিবির করার জন্য ডিস্টার্ব করছে, যে সমস্ত তৃণমূলী বন্ধুরা, তাদের যদি রক্তের প্রয়োজন হয় ব্লাড ব্যাংকে গিয়ে কি বলবে আমাকে আইএসএফ এর রক্ত দেবে না? বলবে একবারও? কি বলছেন, বলবে? তখন কি বলবে আমার এ নেগেটিভ কি এ পজিটিভ বা যে গ্রুপ আছে সেই গ্রুপে রক্ত দাও। একবারের জন্য বলবে না যে বিরোধী দলের রক্ত আমি নেব না, একবারের জন্য বলবে না যে আমি তৃণমূল আমাকে তৃণমূলেরই রক্ত দাও, এ কথা বলবে না। কিন্তু রক্তদান শিবির যখন করছে সেগুলোকে ডিস্টার্ব করছে। তাই আপনাদের বলবো এই মঞ্চ থেকে আপনাদেরকে অনুরোধ করবো, আইএসএফ এর যারা কর্মী সমর্থক আছেন, দায়িত্বশীলেরা আছেন, এই রক্তদান শিবিরে যে রক্ত হচ্ছে, এই রক্তদান শিবিরে রক্ত করে দেওয়ার পরে আমরা ব্লাড ব্যাংকে দেব, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যখনই বলবো আমরা আমাদের রক্ত পেয়ে যাব। সাথে সাথে শুধু আমাদের নয়, সাধারণ মানুষেরও যদি রক্তের প্রয়োজন হয় আপনাদের কাছে আসলে আপনারা তার ব্যবস্থা করে দেবেন। ইভেন তৃণমূলের কোনো বন্ধুও যদি রক্তের কোনো সময় দরকার লাগে তাদের নেতারা ব্যবস্থা করতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের নেতাদের সেই জায়গা নেই, কিন্তু আইএসএফ এর একটা পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েতের সদস্য এবং একটা বুথের সভাপতির যা ক্ষমতা আছে, যত তাড়াতাড়ি রক্ত ব্যালেন্স করতে পারবে, এখানে পঞ্চায়েত সমিতির
যিনি গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখেছেন তারও ক্ষমতা নাই অত তাড়াতাড়ি। তাই বলবো আপনাদেরকে, যদি এখানে তৃণমূলের বন্ধুর রক্তের প্রয়োজন হয় আপনাদেরকে জানালে আপনারা তাদের রক্তের ব্যবস্থা করে দেবেন। আমরা রক্তের জাত, রক্তের ধর্ম, রক্তের বর্ণ, রাজনৈতিক রং আমরা দেখতে চাই না। ভাই বন্ধুগণ, যারা এসে উপস্থিত হয়েছেন, যারা রক্ত দিয়েছেন বা রক্ত দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি আসুন আমাদের ক্যাম্পে। অলরেডি 300 পার হয়ে গিয়েছে, 300 পার হয়ে গিয়েছে, আর স্বল্প কয়েক মুহূর্ত নেবে, তারপরে পুরো ক্যাম্প বন্ধ হয়ে যাবে। আপনারা যারা এখনো বাকি আছেন এসে দেন। বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ দেখেছি অনেক দূরে লাগিয়েছে, আমি ধন্যবাদ জানাই। অনেকে ভয় আসতে পারে না, ঠিক কথা, যে এরকম ভয় দেখায় যাবি তুই ফিরে আসলে তোর বাড়ি ভাঙবে, হ্যান করবো ত্যান করবো। মাইকের আওয়াজ দিয়েছে, সে বাড়িতে বসে শুনতে পারে। আমি আপনাদের বিধায়ক, আমার কাজ কি? এটা মনে প্রশ্ন হয়তো আপনাদের, হয়তো নাকি ভাই? এটা শুনবেন আমার দায়িত্বটা কি। সর্বপ্রথম আমার দায়িত্ব হচ্ছে আমার নির্বাচনী ক্ষেত্রে, যেহেতু আমি বিরোধী বিধায়ক, আমি শাসকের উল্টো সিটে বসি। আমি বিরোধী দল থেকে বিলং করি, সংযুক্ত মোর্চার তথা আইএসএফ এর একজন বিধায়ক। আমি বিরোধী দলের, আমি শাসন কার্য আমার হাতে নাই, আমি বিরোধী। আমার কাজটা কি? ভাঙড় বিধানসভার মানুষের চাওয়া পাওয়া, অভাব, অভিযোগগুলো স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার আর কনসার্ন ডিপার্টমেন্টকে আমাকে জানানো। মানুষ আমাকে ভোটে নির্বাচিত করেছে, সুখ দুঃখের কথা আমি শুনবো, শুনে সেটাকে বিধানসভায় যাব, গিয়ে মিনিস্টারদেরকে দপ্তরকে জানাবো। সেই কাজকে আমি করছি, এটা আমার জানতে হবে। এই দায়িত্বটা কি পালন করছি? খোঁজ নিন। এরা তো বলে নাকি আমি বিধানসভায় গিয়ে চুপ থাকি, হ্যান থেকে অনেক কথা বলে। আপনারা আওয়াজ তুলুন যে আমাদের বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে আমাদের হয়ে কি বলছেন, রাজ্যবাসীর হয়ে কি বলছেন, আমরা সরাসরি দেখতে চাই। অর্থাৎ বিধানসভা